প্রথম কথা হচ্ছে যে রোজার ঈদ থেকে কোরবানির ঈদের আমেজের কিছু ডিফারেন্স আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আপনার কোরবানি একটা বড় আয়োজন, বিশাল ম্যাসিভ আয়োজন, এবং কোরবানির আগে হলো হাটের একটা ব্যবস্থাপনা আছে, কোরবানির পরবর্তীতে বর্জ্য ব্যবস্থাপনা আছে, কোরবানির গরুর পরিবহন একটা আলাদা ব্যবস্থাপনা আছে। স্যাডলি বাংলাদেশে কোরবানি কেন্দ্রিক যে ব্যবস্থাপনাটা হওয়া দরকার তার কোনো কিছু গড়ে ওঠে নাই। আমরা মনস্তত্ত্বে এখনো আপনার সেই মধ্যযুগীয় কোরবানির পদ্ধতিতে অভ্যস্ত হয়ে আছি। ইভেন দেখেন, আপনি যদি খুবই দেশের সবচেয়ে সকল ধনী এলাকাগুলোতে আপটাউন নেইবারহুডে যান, আপনি গুলশান, বনানী, ধানমন্ডি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনি দেখবেন চরিত্রগতভাবে কোনো পার্থক্য নাই। ওখানে ওই যে বাড্ডায় বাড়ির নিচে যেভাবে 5টা গরু ঘোরাঘুরি করতেছে, ওই গুলশান বনানীতে বাড়ির নিচে দেখবেন 10টা ছাগল, 30টা গরু ঘোরাঘুরি করতেছে। একই চেহারা। মনস্তত্ত্বে পুরো জাতি এখনো মধ্যযুগীয় মুডে আছে আর কি। তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্র, এবং এটা নিয়ে তর্ক নাই, এটা নিয়ে আলাপটা নাই, বাংলাদেশের এই যে ব্যবস্থাপনাটা এটা কিন্তু ঈদের পরের দিন থেকে শুরু হয়ে যাওয়া দরকার ছিল। রোজার ঈদের কথা বলছি, কারণ আপনি জানেন যে রোজার আমার যে রাষ্ট্রীয় ক্যালেন্ডার, আমি রাষ্ট্রের জায়গা থেকে যখন পাখির চোখ দিয়ে দেখি, আমার সারা বছরে 15-20টা ন্যাশনাল ইভেন্ট আছে যেটা রাষ্ট্রকে মোটা দাগে আয়োজন করতে হয়। যেমন ধরেন, একটা বড় আয়োজন হচ্ছে আমার জাতীয় দিবস, আমার হজ একটা বড় ম্যানেজমেন্ট, আমার পহেলা বৈশাখ আছে, আমার স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস, আমার বাজেট, তারপরে হচ্ছে এই ঈদ, কোরবানি, ছুটির দিনগুলো, পূজা। তো এরকম দেখবেন যে রাষ্ট্রের 15-20টা মোটা দাগের বড় ম্যানেজমেন্ট আছে, বন্যা। এবং দেখবেন এটা যেহেতু প্রতি বছর হয়, রাষ্ট্রের কিন্তু একটা সিরিয়াস অ্যাডহক কমিটি থাকার কথা ছিল যে প্রত্যেক বছর এই কমিটিটা সিরিয়াসলি কাজ করবে এটার প্রস্তুতি নিয়ে। এবার দেখেন, হজ ম্যানেজমেন্ট লার্জলি ভালো হয়েছে এই কারণে যে টিকিটের ব্যবস্থাপনাটা ভালো ছিল, সিন্ডিকেট ভেঙে দিয়েছে, খরচ কমে গেছে। হজের যারা এজেন্ট আছে তাদের ভিতরে যে সিন্ডিকেট ছিল সেটা একটু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হয়েছে। তারপরে হচ্ছে সৌদি আরবের পক্ষ থেকে কিছু রেস্ট্রিকশন ছিল, সেগুলো সরকার মানবার চেষ্টা করেছে। সব মিলিয়ে প্রতি বছর আমরা যেটা দেখি যে আপনার শেষ মুহূর্তে 500, 600, 1000 হাজি প্রেস ক্লাবের সামনে গিয়ে অনশন করছে। সবাই হজে যেতে পেরেছে এবং মোটামুটি কিন্তু চুপচাপ, কোনো ঝইঝামেলা আমরা শুনি নাই। এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে জন্য আমরা ধন্যবাদ দিব যে কাজটা ওনারা সুন্দর করে করেছেন। এই কোরবানির ঈদের একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে সিম্পলি কোনো হাট ম্যানেজমেন্ট নাই। সারা পৃথিবীতে আমরা যারা বাইরে লম্বা সময় ছিলাম, আমরা কিন্তু হাটের ম্যানেজমেন্ট দেখেছি এবং হাইটেক হাট ম্যানেজমেন্ট আছে। এবং দেখেন যে প্রত্যেকটা পাড়া মহল্লাকে একটা গরুর হাট বানায় দেওয়া হয়েছে। রাস্তার পাশে, মহাসড়কের পাশে, খেলার মাঠে আপনি হাঁটতে পারছেন না, বাজারে যাইতে পারতেছেন না, দুর্গন্ধ, গরুর শব্দ, খাসির শব্দ, পুরো বাংলাদেশ একটা হাট, একটা কোরবানির হাটে পরিণত হয়েছে বাংলাদেশটা, শহরগুলো বিশেষ করে। এখন এটা কি ম্যানেজ করা যাইতো না? এটা আমি বোধ করি যে খুব সুন্দর করে ম্যানেজ করা যাইতো এবং কোনো পশুকে হাঁটায়া বাড়ি পর্যন্ত আনবার কোনো প্রয়োজন ছিল না। হাট এবং স্লটার হাউস একসাথে করা যাইতো। আপনি একটা হলো, আমাদের দেশে যেটা দরকার যে স্লটার হাউস নাই, আপনি যে জবাই করবেন, এই জবাই করার কোনো প্রফেশনাল সেন্টার বাংলাদেশে নাই। যে এইটার কিন্তু আলাদা কোর্স আছে। ইংল্যান্ডে আমরা জানি যেটা 1 বছর 2 বছর আপনার কোর্স করতে হয় যে কসাইকে হইতে পারবে, কারণ গোশত কাটার ভিতরে যে একটা পেশাদারিত্ব আছে, এটা বাইরের দেশে আমরা গোশত কাটা এবং গোশতের দোকান সাজায় রাখার যে আয়োজন আমরা দেখে আসছি, আপনি দোকানের সামনে দিয়ে হেঁটে যাবেন, আপনি গোশতের এক ফোঁটা গন্ধ পাবেন না, এত প্রফেশনালি তারা এগুলো ম্যানেজ করে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আপনি গরুর হাটটাকে যদি হাইটেক করতেন, এই হাটেই কিন্তু কোরবানি ব্যবস্থাপনাটা হয়ে যেতে পারতো। এই পশুগুলোকে আপনার করা দরকার ছিল না এখান থেকে এই পিক আপে করে বাড়ি নেওয়া, আবার পরিষ্কার করা। এই হাটগুলোতে আপনি যদি পার্কিং স্লট করে দিতেন যে আমি একটা গরু কিনলাম, আমার গরুটা এই পার্কিং স্লটে থাকবে এবং এটা হাইলি সিসিটিভি নিয়ন্ত্রিত থাকবে, আপনার মোবাইল নেটওয়ার্কে থাকবে। আপনি ওখানে একটা ভাড়ার ব্যবস্থা করবেন, ওখানে যারা সিকিউরিটি গার্ড আছে ওখানে আপনি এটা ভাড়া দেবেন, আপনি সকাল বিকাল দেখতে পারবেন, আসতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে দেখলেন। তাহলে যেটা হইলো যে বাচ্চারা একটা মজা পাইলো, তারা গরুটা দেখতে আসতেছে, হাঁটা যাওয়া হচ্ছে, হাটে যাচ্ছে। কিন্তু এটা আনা নেওয়া করতে যে ম্যানেজমেন্টের সমস্যাটা হচ্ছে, দেখেন সারা পথ ধরে গরুর গোবর, ময়লা, আবর্জনা, এবং একটা সিটি কর্পোরেশন এই বর্জ্য ব্যবস্থাপনাটা কিভাবে করবে? বর্জ্যকে যদি কেন্দ্রীভূত না করেন, আপনি সারা শহরটাকে বর্জ্যের নগরীতে পরিণত করেছেন। এরপরে দেখেন কোরবানির দিন যদি বৃষ্টি হয়, আপনি বুঝবেন না যে এখানে আসলে রায়ট হয়েছে কিনা, এখানে দাঙ্গা হয়েছে কিনা।
কোরবানির দিনটা মনে হবে যে শহরে শহরে রায়ট হয়ে গেছে, রক্ত বন্যা, নদী পরিণত হয়েছে, বৃষ্টিতে রক্তের সুয়ারেজের পানি, বৃষ্টির পানি, ওয়াসার পানি সব মিলায়া ঝিলায়া, দুর্গন্ধ আপনার দেখবেন যে নারী ভুরির গন্ধ 1 সপ্তাহ 2 সপ্তাহ শহরগুলোতে গ্রামগুলোতে আপনার আকাশে বাতাসে চলবে। এই যে একটা চরম অব্যবস্থাপনা, সেটাকে খুব সিম্পলি আপনি হাইটেক দিয়ে করে ফেলতে পারতেন। এবং দেখেন যে একটা এক্সাম্পল দিয়ে কিভাবে করছে, বেঙ্গল মিট নামে একটা কোম্পানি আছে বেঙ্গল গ্রুপের, এবং দেখেন তারাও তো কোরবানি করছে, দেখতে পাচ্ছেন না তো, কিন্তু আপনি চাইলে গরু দেখতে পারবেন, আপনি চাইলে সেটা কোরবানিটা ভিজিট করতে পারবেন, আবার আপনি চাইলে গোশতটা আপনি পরিমাপগত করে আপনি বাড়িতে পাঠাই দেবে সেটাও আপনি চাইবেন, আপনি চাইলে আস্ত রানটাও পাবেন, আবার আপনি যদি চান আমাকে এই সাইজে এই পরিমাণে কেটে 10টা 20টা প্যাকেট করে দেবেন তাও করতে পারবেন। তাহলে এই রকম একটা মেকানিজম তো আসতে হবে। হজ দেখেন, হজের মৌসুমে কি পরিমাণ ফিউ মিলিয়ন মানে 30 মানে ধরেন 50 লক্ষ 60 লক্ষর মতো পশু কোরবানি হয়। কই আমরা তো দেখি নাই, আমরা যারা হজে গেছি শুধু মোবাইলে একটা মেসেজ আসছে যে আপনার কোরবানি করা হয়ে গেছে। তাহলে যেখান থেকে কোরবানির আয়োজনটা আসছে হজকে কেন্দ্র করে, মক্কা মদিনাকে কেন্দ্র করে, মক্কাকে কেন্দ্র করে, সেখানে তো একটা ম্যানেজমেন্ট আছে। তো পৃথিবীতে সবচেয়ে কমপ্লিকেটেড কোরবানি ম্যানেজমেন্ট যারা করছে তাদের কাছ থেকে আপনি শিখছেন না কেন? তো আমার দেশের এই টোটাল ম্যানেজমেন্টটা মধ্যযুগীয়। এরপরে দেখেন কোরবানির যে অর্থনীতিটা আছে খুবই কমপ্লিকেটেড। আমাদের দেশে আপনার 50 লক্ষ সমত চামড়ার ঘনফুট এইরকম একটা চামড়ার পরিমাণ আমার দরকার, আমার জুতা, স্যান্ডেল, বেল্ট টেল্ট এগুলো বানাইতে। সেখানে আমার এর 1/3 পরিমাণ প্রডিউস হয়। তাহলে আমার চামড়া রপ্তানি হয় কেন? আমার চামড়া তো ডোমেস্টিক নিডই পূরণ করতে পারার কথা না। আমার তো আসলে গরুর গোশতের কেজি হওয়ার কথা ছিল 400 টাকা, আর গরুর চামড়াটা হওয়ার দাম হওয়ার কথা ছিল 6000 থেকে 8000 টাকা। তাহলে আমার অর্থনীতিতে আমি কোথায় লুজ করতেছি দেখেন, আমি একটা র ম্যাটেরিয়াল বিক্রি করে দিচ্ছি ভারতের কাছে, ভারত এটাকে প্রসেস করতেছে, প্রসেস করে সেইটাকে আপনার 10 টাকার জিনিসটাকে 10,000 টাকায় পরিণত করছে। তাহলে দেখেন আপনাকে তো $100 দিয়ে 10,000 টাকা দিয়ে জুতা কেনার মতো লোক বাংলাদেশে কয়েক কোটি আছে এখন। আওয়ামী লীগের আমলে যে পরিমাণ লুটেরা শ্রেণী তৈরি হয়েছে, যে পরিমাণ লুটেরা আমলা তৈরি হয়েছে, সামরিক বেসামরিক, যে পরিমাণ বণিক সমিতি তৈরি হয়েছে, তাহলে আপনার সে বিদেশ থেকে $100-200 জুতাটা কেন আপনি আপনার চামড়া দিয়ে করতে পারছেন না? তাহলে আপনার হাইটেক ইন্ডাস্ট্রিতে আপনি না গিয়ে আপনি একটা লোটেক খুবই অল্প দামের একটা ইন্ডাস্ট্রিতে পড়ে আছেন। তাহলে আমার এই যে গরুর ব্যবস্থাপনাটা, এখানে গরুর অর্থনীতিটা আসলে কোথায়? গোশতে, কোরবানিতে, না চামড়ায়? এই ম্যানেজমেন্টটাতে কিন্তু আমরা আসতে পারি নাই। শিং আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা সারা দুনিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগে। পৃথিবীতে শিং বিক্রি হয় আপনার মানে অবৈধ ব্যবসা আছে, ব্ল্যাক মার্কেটিং আছে।